ভাই সরি টু সে আপনি আমি আপনাকে রেসপেক্ট করতাম, আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি এটা এক্সপ্যান্ড করবেন, এক নাম্বার। দুই নাম্বার জিনিসটা হলো আপনি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের কথা বলেছেন, এই যে বালখিল্য যে একটা শব্দ ব্যবহার করেছে উনি, এবং এটা উনি সিনিয়র লয়ার হিসেবে, লার্নার পারসন হিসেবে উনি লন্ডন থেকে এডুকেটেড হয়েছে এবং সেখানে যথেষ্ট আমার মনে হয় যে এই শব্দটা এক্সপ্যান্ড করা উচিত। দুই নাম্বার জিনিস আপনি পাড়ায় মহল্লায় খোঁজ নিবেন, খোঁজ না নিয়ে কথা বলবেন না। আমি খোঁজ না ধরেন পাটোয়ারি, আমরা আপনি প্রতিষ্ঠা সাংবাদিক, আপনার থেকে আমরা সত্য সংবাদ পাই না। সত্য সংবাদ আপনি পান। আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি। একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশায় দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়ায় গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ নেন, জবাব দিচ্ছি না আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? সব রাজনৈতিক দল অনেক বেশি করে নাই, তারা এটাতে লিড দিচ্ছে। হান্নান মাসুদকে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন। হান্নান মাসুদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? আমি হান্নান মাসুদকে পাবলিকলি তাকে বলতে শুনেছি, উনি কি বলেছেন পাবলিকলি, উনি বলেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন, উনি কি বলেছেন উনি বলেছেন যে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছি এই থানায়। এটা এমন কোনো ব্যাপার না, আপনার সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল যে এখানে 2-3 জন ব্যক্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ আমরা এটা কোথায় দিব। খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোয়ারি, আপনি এটা মনে রাখেন। প্রশাসন থেকে আপনাদের কেন ফোন দেয় এটা আমি তো জানতে পারবো। এটা আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব পছন্দ করেন, যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন। আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি, এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন, সেটাকে নিয়ে বাজে কথা বলেন। আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই। একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুচলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ। কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ সোহেল, উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে। আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই। গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাতে চান, কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন। হ্যাঁ, নির্বাচন পিছাতে চান না বলে আপনাদের যে দাবি, সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথাবার্তা বলেন। এবং এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন, আপনি কথা বললেন জনাব পাটোয়ারি, আপনি বললেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না, এনসিপি সবাইকে ব্যবহার করতে চায়। আপনি যেটাকে লিড দেয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চায়। আমি মোটা দাগে উদাহরণ দেই, আপনারা জামাতে ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধেন, আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে 71 নিয়ে খোঁচা দেন। আপনারা অমুককে আসলে ব্যবহার করেন, তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন। আপনারা বিপ্লবী সরকার গঠন করেন না, এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না। না, আপনারা পারতেন না। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, 1971 সালে মুক্তিযোদ্ধারা এসে সরকার গঠন করে নাই, 1990 সালে গণ অভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই। যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, 24 জুলাই গণ অভ্যুত্থানে, তারা আপনারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে। আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না। আজকে 2 মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন, আমার সাবমিশন এটা, আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি, এটা আমি বললাম। আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে, এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে। আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না। আমরা যেহেতু এখন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে, সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আপনি কয়েকটা ইনসিডেন্ট বলেছেন। বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে, আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি, মানুষের সাথে কথা বলতেছি। বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে, সন্ত্রাস চলতেছে, দুর্নীতি চলতেছে। কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে, এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান কোনো নিয়ম নীতি ফলো করে হয় না। সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না, তারা এখনো মাঠে এক্সিস্ট করে। আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি,
বাংলাদেশের স্টেবিলিটি কি, জিওপলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে, এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে। অনেকগুলি এলিগেশন করি নাই, আইন নিজের হাতে তুলে নিছেন, সেইটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিছেন, সরকার না পারলে আপনার নিজের হাতে আইন তুলে নেবেন, সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা, ওইটা নিয়ে আপনি একটু বললেন। আর এলিগেশন আমি এনসিপি না, দেখেন আমি খালিদ ভাই, আমি একটা স্পষ্ট করি আপনাকে, কেন এই বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই, এই গণ অভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না। আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি, এই জায়গাটা মিসিং করলে হবে না। আমরা এখনো মাঠে আছি সংগঠনকে গুছানোর জন্য। যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে, তখন এই ধরনের আমি আপনাদের নেতাকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাদের দেখতে পাচ্ছি, আপনাদের নেতাদের দেখতে পাচ্ছি, আমাকে একটু শেষ করতে দিবেন, শেষ করেন। সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া। আপনি যদি ফর্দটা খোলেন, খাতা কলম খোলেন, কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে, সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন? এটা এনসিপি কে আপনি পাবেন না। ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো, আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম। বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক আপনি বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নেওয়ার সম্পর্কে আমি একটু জানতে চাইবো, আমি আসতেছি আপনাকে প্রশাসন থেকে, জানতে চাইবো প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, ভাই প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, আপনাদেরকে কেন বাংলাদেশের কালচারটা এভাবে আছে? হ্যাঁ, বাংলাদেশের কালচার, ওকে ঠিক আছে, কালচারটা স্বীকার করে নেন, ঠিক আছে, ঠিক আছে, কালচারটা স্বীকার করে নেন, ঠিক আছে, কালচারটা আছে বাংলাদেশে। আমরা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে, প্রশাসন থেকে তাদেরকে ফোন দেয়, তো আমি এটা আপনার থেকেও আবার একটু শুনবো। যাই হোক, আপনি আবার আরেকটা জিনিস মিলালেন। আপনি একটু আগে বিএনপির রেটরিকে কথা বললেন, এখন আবার ছাত্রলীগের পয়েন্টের সাথে নাকি মিলে, দুইটা জিনিসের সাথে আবার আপনি মিলিয়ে দিলেন। আপনি একটা জবাব দিয়েন, আমরা কোথায় যাব? আপনি একটা জবাব দিয়েন, আপনি একটা জবাব তো দিতে চাই, তাহলে সুযোগ দেন। হ্যাঁ, আপনি অনেকক্ষণ কথা বলছেন, আবার কথা বলবেন, আমি আসতেছি আপনার কাছে। আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে আইন হাতে তুলে নেওয়া সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটা কি এরকম যে এটা বাংলাদেশের রাজনৈতিক আমরা আইন হাতে তুলে নেই না, আমরা আইন হাতে, ঠিক আছে, এটা আপনি বললেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, এটা আপনি বললেন, এবং প্রশাসন থেকে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। ওকে, প্রশাসন থেকে আপনাদেরকে যোগাযোগ করা হইতেছে, সেজন্য আপনারা সেখানে গেছেন, সেইটাও আপনি বললেন। বলতে চাইতেছিলাম যে দুর্নীতিও যদি হয়, এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে আপনারা তুলে নিবেন কিনা, আমরা এরকম একটা বন্দোবস্ত আপনাদের কাছ থেকে দেখতে পাবো। এনসিপির এটার অবস্থাটা কি? আইন হাতে এনসিপি বাংলাদেশে কোনো আইন হাতে তুলে নিবে না, as far as long যেহেতু স্টেট এখন স্টেবল সিচুয়েশনে রয়েছে। আপনারা জানেন যে জাতীয় পার্টির সামনে, অফিসের সামনে যখন আমির খান বেগুলা ছিল, সেখানেও আমরা বলছিলাম যে ডিসিপ্লিনারি ওয়াইতে সবাই থাকুন, এখন কোনো নাই, কারণ রাষ্ট্রের স্টেবিলিটি, একটা গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এবং আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, we are trying to convert the revolutionary people in a political section, so it's a very tough work. আপনারা জানেন এই গণঅভ্যুত্থানটা হয়েছিল, এর একটা অগ্নিস্ফুলিঙ্গ লাভা ছিল, but we tackle this situation. We have to tackle 186 movement in the state. এটা কোনো দল এসে করে নাই, আমাদের এই লাভাটা আমাদের সংকুচিত করতে হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় আমরা বলি স্পষ্টত বক্তব্য, আমরা এনসিপির পক্ষ থেকে কোন মব ভায়োলেন্স কে বাংলাদেশে অপরাধ যে রাজনৈতিক দলগুলো করে থাকে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি। এনসিপির এবং কোন কর্মকর্তা ব্যক্তিবৃন্দ এনসিপির প্যাড ব্যবহার করে, এনসিপির পরিচয় ব্যবহার করে দিয়ে যদি এই কাজটা করে থাকে, আপনারা আইন শৃঙ্খলার হাতে তুলে দেবেন, আপনারা তাদের দায়িত্ব নেবেন। আপনার বক্তব্য খুবই পরিষ্কার। যাই হোক, আপনি এটা বলেছেন যে মব আপনারা উৎসাহিত করেন না। আমরা খুব ছোট কথায়, যেহেতু আমরা অনুষ্ঠানের দিকে একটু অনেকগুলি সময় হয়েছে আজকে, যদিও আমরা একটু আপনাদের যদি সময় থাকে একটু বাড়তি সময় একটু নিতে চাইবো।
এনসিপির জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এইটা আপনি 1-1.5 মিনিটে আমাদেরকে একটু বলবেন কি যে এনসিপির আসলে কোন পরিচয়টা আমরা, মানে এনসিপি কি জাতীয় মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে? যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক, ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ, নারী সংস্কার বিরোধী কর্মসূচির মঞ্চ, সেই সব জায়গায় আপনাদের দলের নেতাকর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই। এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না। এই রাজনীতিটা বা চিন্তাটা, দর্শনটা কি? আমি মোটা দাগে কয়টা প্রশ্ন করি। আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না, সেটা একটা পরিষ্কার হয়েছে। আপনাদের নারী নিয়ে আপনাদেরটা কীরকম একটা অবস্থান হবে, সংখ্যালঘু নিয়ে আপনাদের একটা কীরকম অবস্থান হবে, ভারত প্রশ্নে আপনাদের কীরকম অবস্থান হবে, সেই 3টা জিনিস যদি আপনারা একটু আমাদেরকে বলেন। নারী, সংখ্যালঘু, ভারত প্রশ্নে আমাদের সরাসরি অবস্থান, ভারতীয় যারা জনগণ রয়েছে আমরা তাদের ভালোবাসি। আমরা মনে করি না এখনো ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন। এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই। গঙ্গা জলে কেউ সিঁদুর পরে, গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয়, সেই গঙ্গা জলেই কেউ কিন্তু অজু করে নামাজ পড়ে। ফলত এই গঙ্গার পানি যেমন একীভূত সবাইকে করেছে, আমরাও সেই গঙ্গারই লোক এবং এই পদ্মা নাম হোক, গঙ্গা নাম হোক, আমরা একীভূত থাকবো। কিন্তু ভারতীয় যে এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাত হিসাবে দেখে। আমরা সেই জায়গাতে অপদ আছে, আমাদের বিরোধিতা আছে, আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই। আমাদের পারমাণবিক বোমা থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা সাউথ এশিয়াতে পারমাণবিক বোমা চাই না, আমরা সাউথ এশিয়াতে শান্তি চাই। শান্তির জায়গায় পারমাণবিক বোমা না থাকা, ছোট রাষ্ট্র এটা হওয়ার কারণে কেউ যদি আমাদের হ্যাঁ করে দেখে, ছোট করে দেখে, বিভিন্ন ধরনের অমূলক কথাবার্তা বলে, এটা আমরা মেনে নেব। এই জন্য 18 কোটি জনগণ যতদিন জীবিত আছে, এটা যে কোনো রাষ্ট্রই হোক, মিউচুয়াল রেসপেক্ট চাই আমরা, মানবিক মর্যাদার জায়গা। নারী প্রশ্নে 2 নম্বর হলো নারী ইস্যু। নারী শুধু আমরা প্রো উইমেন। আমরা মনে করি বাংলাদেশের বড় একটি অংশ রয়েছে নারীরা। আমার যখন বেবি হয়েছে, আমিও বিবাহ করেছি, আমার যখন সে প্রেগন্যান্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না। কেন পায় না? কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি, খোঁজ নিয়েছি, পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের প্রেগন্যান্সির সময়ে যেই ধরনের স্বাস্থ্য এডুকেশন দিয়ে থাকে এটা বাংলাদেশে নাই। তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মদক্ষমে পরিণত করার স্কিল সেট বাংলাদেশে দিয়ে থাকে। ইউনিভার্সিটিতে তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া, তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে পরিস্ফুটিত হয়ে ওঠা, যেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আছে, সে জায়গাটা বাংলাদেশের নাই। এবং আপনি দেখেন এই যে দশকে যে আমরা পুরো ব্যাখ্যা শুনতে পারবো না, আপনি শুধু অবস্থানটা জানান, আমরা ব্যাখ্যাগুলি নিয়ে পরে বলবো। একটু 1 মিনিটে যদি শেষ করেন দয়া করে প্লিজ। এই যে দশকে যে গার্মেন্টস ব্যবসাটা শুরু হয়েছিল, শুধু ব্যবসায়ীদেরকে প্যাম্পারিং করা হয়েছে, কিন্তু ওই যে নারী যে সুতার কলটা চালাইতো এখনো চালাচ্ছে, সেই নারী যে টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়েই অল্প কিছু টাকা হলো বেড়েছে, ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না। তো নারীদের কেন গার্মেন্টস ব্যবসায়ী হচ্ছে না? আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন, তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, তাদেরকে জিজ্ঞেস করেন। বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে। এই জন্য আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদাকর ব্যবস্থা নিতে চাই, যেখানে নারী তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে। নারী যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয়, এটা যাতে রাজনৈতিক দলকে ডিল করতে না হয়, নারী তার নারীর কোশ্চেনটা নারী ডিল করবে। এটা হলো আমাদের নারীদের প্রশ্ন। এবং আমাদের আপনি এটা একদম এই লাইনটা আপনার, মানে আমি আপনার সাথে, মানে আমি খুব আশাবাদী হলাম আপনার এই লাইনটা শুনে, যে আপনি একটা ন্যায় এবং একটা অগ্রসর অবস্থান চান। আপনি যদি সংখ্যালঘুদের নিয়ে বলেন, আপনাদের দলীয় অবস্থানটা কি? সংখ্যালঘুদের প্রশ্ন বাংলাদেশে যে গভর্নমেন্টে থাকুক না কেন, আমাদের প্রাইম কনসার্ন হলো তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র না। আমরা 71 সালে এই বিষয়টা খারিজ করে দিয়েছি। 1940 সালে আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম, না আমরা ওই সময় রাষ্ট্রটা কোনো ধর্মের ভিত্তিতে অনেকে এক্সপাইরেশন করেছিল, সবকিছু খারিজ কিন্তু 71 হয়েছে। এবং 24-এ এসে আমরা 47-71-কে মিলিয়েছি। আমরা বাংলাদেশের মানুষ যতজন জীবিত থাকবো, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান একজন মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো
আমাদের যারা মাইনরিটি রয়েছে তাদেরকে আমাদের রক্ষা করা। ওকে, এবং এটা কোনো তাদেরকে ধর্মীয় পরিচয় না, এটা সিটিজেন আকারে আমরা দেখি। এই জন্য আমাদের দলটার নামও দিয়েছিলাম আমরা নাগরিক আইডিয়া। এই জন্য আমরা সিভিক ন্যাশনালিজমে বিশ্বাসী আমরা, এবং এই জায়গাটা আমি খুব স্পষ্ট করছি। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে ধর্ম, সংখ্যালঘু, নারী এবং এই বিষয়গুলিতে আপনার অবস্থান আপনি জানিয়েছেন। আমরা আশা করব যে ইশতেহার আকারে ওই অবস্থানগুলি আমরা নিশ্চয়ই এনসিপির ক্ষেত্র থেকেও আমরা 3 তারিখে শহীদ মিনারে এই ইশতেহার পাবলিশ করব। ইশতেহার আমরা চাচ্ছি, কারণ জি 10 তারিখে আমরা ঢাকাতে যখন বসেছিলাম আমরা কিন্তু গ্রামে মেশার সুযোগ হয় নাই। আমি যদিও গ্রাম থেকে এসেছি, এখন কিন্তু গ্রামের কানেক্টিভিটিটা করতেছি আমরা, যাতে এই কথাগুলো আমরা ট্রান্সলেট করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমাদের উপরে বিশ্বাস, আমার মনে হয় যে আপনার উপর বাংলাদেশ ভালো থাকবে। আপনার বক্তব্যের উপর বিশ্বাস রাখা আমার জন্য খুবই আনন্দদায়ক। আমাদের